একটা সেন্ট্রাল ল্যাব নেই আমাদের ইউনিভার্সিটিতে। মানে দুঃখ করে বলতে হয়, এটা হচ্ছে বাহিরের মানুষ জানলে হয়তো বলবে যে এটা কেমন ইউনিভার্সিটি। বাট বাস্তবতা হলো এটা। এটা আমাকে বলতে হবে। কারণ আমাকে এটা জানাতে হবে সবাইকে। আমার ক্রাইসিসটা তুলে ধরতে হবে। এক্স্যাক্টলি। আমার একটা সেন্ট্রাল ল্যাব নেই। প্রত্যেক ডিপার্টমেন্টে ছোট, ছোট কিছু ল্যাব আছে। সেই ল্যাবগুলোর অবস্থাও খুবই খারাপ। একটা সেন্ট্রাল ল্যাব নেই। তাহলে আমার একটা বোন, আমার একটা ভাই সে চাচ্ছে ভালো গবেষণা করতে। সে খুবই মেধাবী। বাট তার মেধা দিয়ে কী হবে? সে তো রিসোর্সটা এখানে পাইতেছে না। সুতরাং ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি লেভেলে আমরা নিয়ে আসতে পারছি না। এই জায়গা থেকে আমাদের পরিকল্পনা হলো আমরা যদি এই সায়েন্স ফ্যাকাল্টির যে বিল্ডিং আছে এটা যদি প্রশাসনের মাধ্যমে, এখানে অবশ্যই রাষ্ট্রের এনগেজমেন্ট লাগবে। কারণ হচ্ছে আপনার 2-4 টাকার ডোনেশনের মাধ্যমে বিল্ডিং ভেঙে বিল্ডিং করা আসলে পসিবল না। এটা যদি আমরা প্রশাসনের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এই বিল্ডিংগুলো ভেঙে যদি আমরা একটা বড় বিল্ডিং করতে পারি, তাহলে আমাদের ক্লাসরুমের সমস্যাগুলোর সমাধান হবে। একটা সেন্ট্রাল ল্যাব করতে পারলে আমাদের এখানে গবেষণার জায়গাটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের 2-1টা ডিপার্টমেন্ট অলরেডি কিছু কাজ করছে, খুব ভালো আলহামদুলিল্লাহ। এটা ম্যাসিভ হারে করতে হবে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। কিছু ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশনের আয়োজন করতে হবে। আমাদের যে বিশেষ করে চারুকলার যে ভাই বোনেরা আছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে। তারা, আমি তো দেখি এখানে তারা রাত পর্যন্ত ওখানে ডিপার্টমেন্টে থাকে। আমাদের মানে অন্য ডিপার্টমেন্টগুলো যখন ক্লাস শেষ হয়ে যায় আমরা বাসায় চলে যাই, কিন্তু তারা রাত পর্যন্ত থাকে। তারা ভাস্কর্য তৈরি করে, তারা হচ্ছে যে বিভিন্ন মাটি দিয়ে যে জিনিসপত্র তৈরি করে, এগুলো করে। তারা হচ্ছে সুন্দর সুন্দর ছবি তৈরি করে। বাট তাদের মূল্যায়নটা কি? তারা পুরো 6 মাস বসে একটা শিল্পকর্ম তৈরি করলো, একটা কাজ করলো। পরীক্ষার দিন মার্কিং হলো। মার্কিংয়ের পরে তাকে ওটা হয় ডাস্টবিনে ফেলে দিতে হয়, অথবা তাকে তার বাসায় অত জায়গা নেই, সে থাকে মেসে। মেসে কই রাখবে? তাকে ওটা ফেলেই দিতে হয়, তার কোনো জায়গা নেই। ইউনিভার্সিটি যেটা তার একটা ভালো একটা কাজ হইলে যেটা সংরক্ষণ করবে, এটা সংরক্ষণ করার কোনো জায়গা নেই। তাহলে একটা ভাই, একটা বোন, সে সারা বছর পরিশ্রম করে একটা জিনিস তৈরি করলো, এদের কোনো মূল্যায়ন নেই। আপনি আমাদের ক্যাম্পাসে যাবেন যে বিগত 5 বছরে যে এই ডিপার্টমেন্টের ছেলেরা মেয়েরা কী কাজ করছে, এটা সংরক্ষণ কপি আপনি দেখতে চাবেন, এটা নাই তো। আপনার 10 বছর আগে আপনার একটা ভাই বা একটা বোন খুব ভালো একটা কাজ সে করে গেছে, যেটা সে তখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, নিউজ হয়েছে। তো এটা যদি জুনিয়র যারা ভর্তি হয় তারা যদি দেখে যে হ্যাঁ এই জিনিসটা আমার অমুক ভাই তৈরি করেছে, তার মানে আমাকে এর থেকে ভালো একটা তৈরি করতে হবে, তাহলে আমি এটা তো তাদের কাছে দিতে পারছি না। আমাদের যে স্টুডেন্টরা ডিসার্টেশন জমা দেয় বা যারা যে রিসার্চ পেপার বা টার্ন পেপার যেগুলো জমা দেয়, এই সবগুলো আমরা কীভাবে জমা দেয়? আমরা একটা বাইন্ডিং করি, আমরা সুন্দরভাবে বাইন্ডিং করে কালো কভার দিয়ে সুন্দরভাবে এটা একটু সোনালি কালার দিয়ে এটা জমা দিই ডিপার্টমেন্টে ভাইবার সময়। ডিপার্টমেন্টের এক্সামিনাররা এটা দেখে এটা দড়ি দিয়ে বেঁধে এটা ডিপার্টমেন্টের অফিসে রাখে 3-4 দিন। তারপরে এটা গোডাউনে যায়। গোডাউন থেকে এটা কেজি দরে হচ্ছে বাহিরে যায়। বাহির থেকে এটা হচ্ছে ঝালমুড়িওয়ালার কাছে যায়। পরে ওই আমার রিসার্চ পেপার দিয়ে আমি ঝালমুড়ি কিনে খাই। তো দিন শেষে একটা ছেলে বা একটা মেয়ে পুরো 6 মাস 1 বছর পরিশ্রম করে সে একটা পেপার তৈরি করলো, বাট তার এই পেপারটা চলে যাচ্ছে হচ্ছে ঝালমুড়িওয়ালা। ইউনিভার্সিটির পক্ষ থেকে সেন্ট্রালি প্রত্যেকের যে রিসার্চ পেপারগুলো, গবেষণা পেপারগুলো সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই, কোনো ওয়েবসাইট নেই, কোনো অ্যাপ নেই, কিচ্ছু নেই। তার মানে আমি যে একটা গবেষণা করার ক্ষেত্রে দেখবো যে আমার ভাইরা বা বোনেরা কী করে গেছে, আমি একটু দেখি, অনুপ্রাণিত হই, আমার দেখার কোনো সুযোগ নেই। তার মানে আমি একটা অপশন হচ্ছে আমি নিজের মতো একটা ChatGPT দিয়ে করে দেওয়া, অথবা নীলক্ষেত গিয়ে 200 টাকা দিয়ে একটা সস্তায় কিনে নিয়ে সেটা লিখে দেওয়া। এভাবেই একটা শিক্ষা ব্যবস্থা চলতে পারে না তো একটা ইউনিভার্সিটি। কখনো ইউনিভার্সিটি যদি আপনি নাম দেন, আপনাকে ইউনিভার্সাল হতে হবে, ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করতে হবে। এই জায়গা থেকে তারা তো এটা নিশ্চিত করতে পারছে না। বিগত সময় সরকার আমাদেরকে বারবার অবহেলা করছে। তার একটাই চেষ্টা ছিল বিগত সরকারের, যে জগন্নাথকে যে কোনোভাবে ঢাকার বাইরে পাঠাইতে হবে। এদেরকে উচ্ছেদ করে হোক, লাঠি পেটা করে হোক, জগন্নাথকে ঢাকা থেকে বিতাড়িত করতে হবে। তাহলে কি করতে হবে? ওই বিলের মাঝে নিয়ে একটা জমি কিনে দিই, ওখানে ওরা পড়ে থাক, তাহলে ঢাকায় আসতে পারবে না, কোনো ঝামেলাও তৈরি হবে না। এই চিন্তা ভাবনা করে না দিচ্ছে আমাদের একটা বিল্ডিং, না দিচ্ছে একটা গাড়ি কিনে, না দিচ্ছে আমাদের কোনো গবেষণার সুযোগ, কিছুই দেয় না। ওই পুরনো আমলের, কলেজ আমলে যে 2-1টা বিল্ডিং ছিল, এখন এগুলো অটোমেটিক ভেঙে পড়তেছে, আমাদের থাকার জায়গা নেই। তাদের কাছে গেলেই তারা বলে তোমাদের না জমি কিনে দিচ্ছি, বিলের মাঝে জমি কিনে দিচ্ছি, পুরো বিল, এখানে মানে কি গভীর বিল, মাছ চাষ করা যায়, এই জায়গায় আমাদের একটু জমি কিনে দিচ্ছি, ঠিক আছে এটা তো তোমাদেরকে দিচ্ছি, তার মানে তোমাদের সাথে দেনা পাওনা কমপ্লিট। এভাবে একটা ইউনিভার্সিটি চলতে পারে না। আমরা এবার উদ্যোগ নিয়েছি, আমরা যদি যকসুতে জিততে পারি ইনশাল্লাহ, আমাদের ইউনিভার্সিটির কোনো বোনের, কোনো ভাইয়ের কাজ আমরা বৃথা যেতে দেবো না ইনশাল্লাহ।
সে এই নাইয়ের ভিতরে পরিশ্রম করে সে যতটুকু তৈরি করবে, সে যে রিসার্চ পেপারটা লিখবে, সে যে টার্ম পেপারটা জমা দিবে বা সে যে ডিসার্টেশনটা করবে, এটা আমরা একটা অ্যাপের মাধ্যমে অথবা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা পুরোটা আমরা সংরক্ষণ করব। সে এটা যখন জমা দিবে তখন সে হার্ড কপি দিবে এক্সামিনারকে এবং সে একটা সফট কপি দিবে। ওই সফট কপিটা এখানে সংরক্ষিত থাকবে এবং এই সংরক্ষণ কপিটা এটা আজীবন থেকে যাবে। সে চাইলেও সে বৃদ্ধ বয়সে তাকে দেখাতে পারবে, তার ছেলে মেয়েকে দেখাতে পারবে যে আমি এটা করেছিলাম, এটা এখন আমার ওয়েবসাইটে আছে। রেজ ভাই, আপনি যে স্বপ্নের কথা বলছেন আপনার বিশ্ববিদ্যালয়কে নিয়ে, আমরাও আপনার সেই স্বপ্ন বাস্তবায়িত হোক এমনটাই দোয়া করি। আমি আপনাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাকে কেন ভিপি পদে বেছে নেবে বা এগিয়ে রাখবে, আপনি তখন 3টা কারণ বলেছেন। বাট সেই 3টা কারণের মধ্যে আপনি আপনার ব্যক্তিগত একটা কারণ আই থিঙ্ক যে আপনি বলেন নাই, যেটা শিক্ষার্থীরা জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ বর্তমান শিক্ষার্থীরা যে কারণটাকে অনেক বেশি অগ্রগণ্য কারণ হিসেবে গ্রহণ করতে পারে, সেটি হচ্ছে আপনি একজন জুলাইয়ের অগ্রগামী সেনানায়ক ছিলেন আমি যতটুকু জানি। আমি আপনার জুলাইয়ের স্মৃতি একটু শুনতে চাই, কারণ বর্তমান প্রজন্ম তো জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ, জুলাইয়ের চেতনায় উজ্জীবিত। ওরা যদি আপনাকে আপনার জুলাইয়ের হিস্ট্রি শুনে, আমি মনে করি যে এটা শোনা দরকার যে ভিপি ক্যান্ডিডেট হিসেবে তারা আসলে কাকে পাচ্ছে, যিনি জুলাইকে হৃদয়ে 100% ধারণ করেন এবং শুধু ধারণই নয়, যিনি জুলাইকে 5 তারিখের আগ থেকে নিয়ে এখন অবধি যিনি জুলাইকে বয়ে নিয়ে আসছেন। আপনার জুলাইয়ের স্মৃতি একটু শুনতে চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলাই বিপ্লবের সময় আমি মূলত বিশ্ববিদ্যালয়ের শাখার অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। তখন আমাদের শাখার সভাপতি ছিল ইকবাল হোসেন শিকদার ভাই, আমাদের সেক্রেটারি ছিল আসাদুল ইসলাম ভাই। ইকবাল ভাই তখন কার্যকরী পরিষদের সদস্য ছিল। তখন আমাদের অধিকাংশ প্রোগ্রামগুলো আসলে অনলাইন কেন্দ্রিক হতো আর কি, সেন্ট্রালে যে প্রোগ্রামগুলো হতো। আমাদের অফিস ছিল হচ্ছে নদীর ওপারে এবং বাসাও ছিল ওপারে কেরানীগঞ্জে। তো এখান থেকে আমাদের যখন প্রথম কোটা আন্দোলনটা শুরু হয় তখন তো মূলত ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়। তো তখন থেকে আমাদের একটা ইনভলভমেন্ট ছিল, আমাদের ভাইদের আমরাই ছিলাম। তো আমাদের জুলাই বিপ্লবের মূল আন্দোলনটা যখন মেসিভ আকার ধারণ করে, এটার যে প্রথম হামলা যেটা ছিল এটা শুরু হয় মূলত 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটির যে ওই দিন রাজু ভাস্কর যে প্রোগ্রাম ছিল আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আমরা ছিলাম, আমাদের সাথে জেনারেল স্টুডেন্টরা অনেকে ছিল, নন পলিটিক্যাল। আমাদের একটা বড় মিছিল যায় ওখানে এবং হচ্ছে আমরা রাজু ভাস্কর্যে গিয়ে মিলিত হই। তো পরবর্তীতে আমাদের এই মিছিলটি যখন সামনের দিকে এগোয় এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে ভিসি ভবন আছে এটার সামনে দিয়ে যখন সূর্য সেন হল হয়ে বিজয় 71 হলের দিকে যাচ্ছিল, ঠিক এই সময়তে হচ্ছে সূর্য সেন হলের এই জায়গা থেকে এবং আশেপাশ থেকে ছাত্রলীগ ব্যাপকভাবে হামলা করে। তো আমরা যেহেতু সূর্য সেন হলের সামনের দিকটাতে ছিলাম, তো আমাদের সামনে সূর্য সেন হলের হামলাটাই আমাদের উপরে আসে আর কি। তো তখন আমাদের সামনেই অনেক বোনেরা তখন আহত হয়ে পড়ে এবং অনেকে রক্তাক্ত হয়। তো আমাদের মিছিলটা হচ্ছে পিছনের দিকে আগাতে থাকে। তো ওদের ছাত্রলীগের সংখ্যাটা ওদিন কম ছিল, সব মিলে ধরেন 150-200। আমাদের এখানে 4-5 হাজার স্টুডেন্ট ছিল, কিন্তু ওরা যেহেতু প্রস্তুতি নিয়েছিল এবং আমাদের ভিতরে এইভাবে অর্গানাইজ ছিলাম না, যার কারণে আমরা ছত্রভঙ্গ হয়ে পিছনের দিকে মুভ করতে থাকি। তো পরবর্তীতে আমরা যখন মুভ করে একদম ঢাকা ইউনিভার্সিটির ভিসির যে বাসভবনের এই দিকে এই জায়গাটাতে যখন চলে আসি, তো তখন হচ্ছে ছাত্রলীগ ওই পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করতেছিল। তো তখন ওখান থেকে একটা ইটের টুকরা এসে আমার পা জোরে লাগে আর কি, খুব জোরে। তো পরবর্তীতে সামনের দিকে মুভ করাটা আমাদের জন্য কঠিন ছিল। তো আমার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে অফিস সম্পাদক আমাদের ইব্রাহিম খলিল ভাই ছিলেন একদম সাথেই। তো ভাই বললেন যে ভাই আপনি তো অনেক বেশি ব্যথা পেয়েছেন, তাহলে আপনি তো আর সামনে যেতে পারবেন না। তো সামনের দিকে তখন আমাদের আরও কয়েকজন বোন হচ্ছে আহত হয়ে ছিলেন ওই জায়গাটা থেকে। তো পরবর্তীতে ও বললো যে ভাই আপনার কাছে যে পতাকাটা আছে এটা আমাকে দেন, আমি এটাকে মুখে বেঁধে আমি হচ্ছে ওদেরকে নিয়ে আসি। তো হচ্ছে অনেক লম্বা এবং শারীরিকভাবে খুব ফিট হওয়ার কারণে সে হচ্ছে একটা লাঠি ছিল হাতে এবং কয়েকটা ইটের টুকরা ম্যানেজ করে ও সামনের দিকে এগিয়ে যায় এবং হচ্ছে আমাদের যে বোনরা ছিল তাদেরকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে। তো এই ছবিগুলা তখন হচ্ছে মিডিয়াতে খুব বেশি ফোকাস হয়েছিল যে একজন অসুস্থ বোনকে নিয়ে যাচ্ছে 2-3 জন মিলে। তো মুখে পতাকা বাঁধা থাকার কারণে কাউকে এভাবে প্রপারলি চেনা যাচ্ছিল না। ওই দিন আমাদের এই 15 তারিখের হামলায় আমাদের অনেক ভাই আহত হয়। আমাদের একজন কর্মী ভাই আমাদের আইন অনুষদের, তার পুরো হাত ভেঙে যায়। আমাদের বেশ কয়েকজন ভাইয়ের মাথা ফেটে যায়। ওই দিন আমাদের অনেক ভাইয়েরা হচ্ছে আহত হয়। তো তাদেরকে আমরা
পরবর্তীতে মিটফোর্ড হসপিটালে নিয়ে আসি এবং মিটফোর্ডের চিকিৎসা শেষে আমরা কয়েকজনকে বাড়িতে পাঠাই এবং কয়েকজনকে আমাদের মেসে নিয়ে যাই। তো মেসে নিয়ে যাওয়ার পরে যে বিপত্তিটা শুরু হয়েছিল যে আমাদের মেসগুলোতে হচ্ছে হানা দেওয়া শুরু করছে আর কি পুলিশ। তো হানা দিয়ে যে যাকেই দেখছে যে আহত বা হাতে ব্যান্ডেজ করা, মাথায় ব্যান্ডেজ করা, তো তাদেরকে আবার হচ্ছে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল যে এরা হচ্ছে বিপ্লবী গিয়ে জুলাই বিপ্লবী গিয়ে তারা আহত হয়েছে, তা তাদেরকে হচ্ছে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যেতে হবে।